ভালোবাসা আর বাস্তবতা, এই দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে হলে আপনি কোনটিকে বেছে নিতেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের মুভিটি ভালোবাসা কেন্দ্রিক, যা দেখে আপনারও ভালোবাসতে ইচ্ছে হবে ভালোবাসার মানুষের জন্য যে কোনো বাধা অতিক্রম করতে। হ্যালো বন্ধুরা, চলে এলাম ফিল্মিট বাংলার নতুন এক্সপ্লানেশন নিয়ে। আজকের মুভিটি একটি থাই কমেডি হরর মুভিটির নাম পিমাক প্রাংখানাং। সর্বোচ্চ আয় করা এই থাই মুভিটি 2013 সালে মুক্তি পায়। মুভির শুরু হয় নাক নামের একজন প্রেগনেন্ট মহিলাকে দেখিয়ে। একটি ঘরের ভিতর নাক প্রসব বেদনায় সাহায্য চেয়ে কাতরাচ্ছে, তার পা গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু আশেপাশে তাকে সাহায্য করার কেউ নেই। এমন সময় ঘরে থাকা কুপিবাতিটাও নিভে পড়ে যায়, আর নাক কাতর স্বরে পিমাক বলে চিৎকার করে ওঠে। তখনই স্ক্রিন অন্ধকার হয়ে যায়। সিন শিফট হয়ে চলে আসে একটি যুদ্ধের সেনা ছাউনিতে। এখানে একটি লোক দুঃখ ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে তার সহযোদ্ধাদের বলছে, আমরা পরাজিত হতে চলেছি, কিন্তু এখনও কেউ আমাদের উদ্ধার করতে এলো না। তার কথায় আমরা বুঝতে পারি তারা কেউ স্বেচ্ছায় এই যুদ্ধে আসেনি, তাদের জোর করে আনা হয়েছে। এই দীর্ঘদিনের যুদ্ধে মানসিকভাবে তারা একেবারেই ভেঙে পড়েছে। এর মধ্যে এই অদ্ভুতভাবে মাথার দুপাশে শিঙের মতো করে চুল আঁচড়ানো লোকটি আগের লোকটির মাথায় এক থাপ্পড় বসিয়ে বলে, আসছে বেটা ভয় দেখাতে। এমন সময় মাক নামের এক আহত সৈনিককে স্ট্রেচারে করে ছাউনির ভেতরে আনা হয়। তার চিৎকারে আমার মতো আপনারাও ভাবতে পারেন এই বুঝি তার প্রাণ পাখি উড়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে ডাক্তার বলে, পাটা সামান্য মচকে গেছে। এটা শুনতেও অদ্ভুত চুলওয়ালা লোকটি বলে, মর বেটা, এমন চিৎকার করছিস যেন পায়ে আগুন লেগেছে। তখন মাকের কথা আমরা বুঝতে পারি সে হলো পিমাক, আর মুভির শুরুতে দেখানো মেয়েটি তার স্ত্রী নাক, যে কিনা এখন প্রাংখানাঙে তাদের বাড়িতে আছে। মাক এখনও জানে না তার স্ত্রী সন্তান প্রসব করেছে কিনা, কিংবা তারা এখন কেমন আছে। সেই সাথে সে এই ভয়েও আছে যে আদৌ সে কি তাদের কাছে ফিরতে পারবে কিনা, নাকি এখানেই মরতে হবে। কিন্তু সে এভাবে মরতে চায় না, স্ত্রীর কাছে বেঁচে ফিরতে চায়। মাকের এসব কথায় সবাই যখন ইমোশনাল হয়ে পড়ে, অদ্ভুত চুলের লোকটি রেগেমেগে তখন যুদ্ধের মোটিভেশনাল স্পিকারের রূপে চলে আসে। সে যুদ্ধের মোটিভেশন দিতে এক একটা মুভির কাহিনী বলতে থাকে, আর অন্যরা সেসব কাহিনীর জবনিকাপাত করে দেয় মুভিগুলোর শেষের পরাজয় ও মৃত্যুর কাহিনী বলে। কিন্তু সে তো আর দমে যাওয়ার পাত্র নয়। একসময় সে ঠিকই সবাইকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেই ফেলে। তাই তারা নতুন উদ্যমে তাদের একমাত্র অস্ত্র তলোয়ার নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রতিপক্ষ তো আর ঢাল তলোয়ারের যুগে নেই, তাদের বন্দুক গোলাবারুদ সবই আছে। তাই যা হওয়ার তাই হয়। যুদ্ধ শুরু করার আগেই তারা গুলিবিদ্ধ হয়ে কোনো রকমের প্রাণ নিয়ে এক গর্তে লুকিয়ে পড়ে। এরপর নিজের জীবন বাজি রেখে মাক তাদের 4 জনকে যুদ্ধের ময়দান থেকে বের করে আনে। এখানে বলে রাখি, এই যে অদ্ভুত শিঙের মতো চুলওয়ালা লোকটি, তার নাম পিউক। বৌদ্ধ সাধুদের মতো ঝুটি করা লোকটির নাম শিন। চশমা পরা লোকটা হলো টার, আর এই হলো আই। সিন নাকের কাছে আসলে দেখতে পাই নাক নদীর ঘাটে দাঁড়িয়ে আছে, তার কোলে সদ্যজাত একটা বাচ্চা। এ থেকে বোঝা যায় সে রাতে নাক বাচ্চা প্রসব করেছিল। নাক এখানে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বারবার পিমাক পিমাক বলে ডাকতে থাকে। নাক যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে মাকের জন্য অপেক্ষা করছে, তা যেন তার কণ্ঠে ঠিকরে পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার ডাক শুনে আশেপাশের সবাই দরজা জানলা বন্ধ করে কোনো রকমে লুকিয়ে পড়ছে। অন্যদিকে দেখা যায় মাক তার 4 বন্ধুকে সাথে নিয়ে একটা নৌকায় করে বাড়ি ফিরছে। এতদিন পর বাড়ি ফিরতে পারছে, এই আনন্দে তাদের জীবনের নানা গল্প করছে আর কার্ড খেলছে। তখন মাক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানায় যে তারা না থাকলে সে হয়তো বেঁচে ফিরতে পারত না। এতে টার বলে, বরং আমরা তোর কাছে কৃতজ্ঞ, তুই না থাকলে আমরা তো মরে ভূত হয়েই যেতাম রে মাক। এভাবে গল্প করতে করতে তাদের নৌকাও এগিয়ে চলে। একসময় নৌকা প্রাংখানাঙে এসে পৌঁছালে তারা নৌকা থেকে বের হয়, কিন্তু তারা অবাক হয়ে দেখে আশেপাশের বাড়িঘরগুলো সব জনমানব শূন্য প্রায় অবস্থা। এভাবে ধীরে ধীরে নৌকা যখন মাকের বাড়ির সামনে আসে, ততক্ষণে রাত বেশ গভীর হয়ে যায়। আপনাদের কি মনে আছে, নাক কিন্তু এই ঘাটে দাঁড়িয়েই পিমাক বলে ডাকছিল? যাই হোক, সবাই নৌকা থেকে নামতে থাকে, আর মাক নাককে ডাকতে ডাকতে বাড়ির ভেতরের দিকে যায়। কিন্তু নাকের কোনো সাড়া শব্দ নেই। ঘরের ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ আসছে, তাই মাক সেদিকেই যায়। ঘরের ভিতরে একটা দোলনা দুলছে। মাক কাছে যায়, কিন্তু দোলনা ফাঁকা। মাকের মুখটা মলিন হয়ে যায়। ঠিক তখনই নাক পেছন থেকে মাকে জড়িয়ে ধরে। এরপর তারা গদগদ কণ্ঠে একে অপরকে ভালোবাসার কথা, কে কাকে কতটা মিস করেছে সেসব কথা বলতে থাকে। নাক জানায় নাক তার ছেলের নাম মাকের পছন্দ করা নামই রেখেছে। ওদিকে মাকের বন্ধুরা মাকের এমন গদগদ মিনমিনে কাণ্ড কারখানা দেখে তো পুরোই অবাক।
মাকও তখন নাককে নিয়ে বাইরে এসে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে আর যুদ্ধও চলমান আছে, তাই মাক তার বন্ধুদের বলে নদীর ওপারেই তার আন্টির বাড়ি আছে, সেখানে এখন আর কেউ থাকে না, তারা চাইলে ওখানেই থাকতে পারে। কিন্তু নাকের স্থির চাহনি দেখে মনে হয় সে চাচ্ছে না মাকের বন্ধুরা এখানে থাকুক। ওদিকে শিন একটু ভীতু টাইপ, মাকের আন্টি মারা গেছে সে কথা শুনে ওই বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। তার আবার এই সুযোগ নিয়ে নানা কথা বলে তাকে ভয় দেখাচ্ছে। সবাই এতে বেশ মজা পেলেও নাককে দেখে মনে হয় তাদের এমন আলাপচারিতায় সে খুবই বিরক্ত। এই বিষয়টা আই খেয়াল করে, তাই সে জানতে চায় তারা এখানে থাকলে মাকদের কোনো সমস্যা হবে কিনা। কিন্তু সর্ববিষয় পণ্ডিত পিউক সে বলে ওঠে, এত করে থাকতে বলছে, তুই আবার সমস্যার কথা তুলছিস? আজ তো একটা অভদ্র তুই। কিন্তু আসল কাহিনী হলো পিউকের নাককে অনেক পছন্দ হয়েছে, তাই তার এখানে থাকার ইচ্ছা একটু বেশি। তো আর কি করার, তারা মাকের আন্টির বাড়িতে থাকতে শুরু করে। এদিকে নাক তার ছেলেকে গান গেয়ে ঘুম পড়াচ্ছে, কিন্তু প্রতিবেশীরা সেই গান শুনে কুঁকড়ে যাচ্ছে। পরদিন সকালে মাক তার ছোট নৌকাটি নিয়ে বন্ধুদের সাথে বাজারের দিকে রওনা হয়। নাককে দেখা যায় ঘরের জানালা দিয়ে তাদের যাওয়া দেখছে। শিন এটা দেখে তাকে ইশারায় হাই জানায়, কিন্তু নাক দুম করে অদৃশ্য হয়ে যায়। শিনের ব্যাপারটা অদ্ভুত লাগে। আরও অদ্ভুত ব্যাপার ঘটে যখন তারা বাজারে প্রবেশ করে, কারণ মাককে দেখে একে একে সবাই সব কিছু রেখে পালাতে থাকে। তাই উপায় না পেয়ে তারা একটা মদের দোকানে যায়। দেখা যায় দোকান মালিক প্রিয়াকান্তি টাল্লি হয়ে পড়ে রয়েছে। মাক তাকে ডেকে তুলে একটা কাজ দিতে বলে, কিন্তু মাককে চিনতে পেরে সে খুবই অদ্ভুত আচরণ করতে থাকে আর বলে নাক আর তার ছেলেকে সে যেন নিজের দুপায়ের মাছ দিয়ে তাকিয়ে দেখে। কথা শেষ করার আগেই আন্টির ছেলে এসে তার মুখ চেপে ধরে জোর করে ভেতরে নিয়ে যায় আর বলে যে মদ খেয়ে মা উল্টোপাল্টা বকছে। তারা অবাক হয়ে সেখান থেকে চলে আসে। রাতে খাওয়ার সময় টার, পিউক, শিন ও আই বাজারের ঘটনাগুলোই নিয়েই আলোচনা করছিল। ওভার স্মার্ট পিউক বলে, ওই প্রিয়াকান্তি পায়ের মাছ দিয়ে তাকানোর কথা বললো কেন? ইয়োগা করতে চায় নাকি? টারও আইকে দেখে মনে হয় তারাও কিছু বোঝেনি। তখন শিনের মনে পড়ে তার মা বলেছিল উল্টো হয়ে দুপায়ের মাছ দিয়ে কারো দিকে তাকালে বোঝা যায় সে কি মানুষ নাকি ভূত। এটা বলতেই টার বলে, তাহলে নাকি ভূত? এসব ভেবে শিনের অবস্থা তো কাহিল, কিন্তু বাকিরা তা হেসেই উড়িয়ে দেয়। শিন তাদের বোঝানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। উল্টো শিনকেই তারা বলে এখন মাকের বাড়ি যেতে আর মদ খাওয়ার জন্য মাকে ডেকে নিয়ে আসতে। ভয় তো শিনের ছেড়ে দে মা কেঁদেবাচি অবস্থা, কিন্তু কি আর করার, বাধ্য হয়েই মাকে ডাকতে চলে যায়। সিঁড়ি বেয়ে মাকের ঘরে ওঠার সময় একটা সিঁড়ি যায় ভেঙে। এতে ভয় পেয়ে কোনো রকমে উপরে উঠে ভয়ে ভয়ে মাকে ডাকতে থাকে, কিন্তু মাকের কোনো সাড়া নেই। তখন নাক বলে, মা ঘুমাচ্ছে, তুমি দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। ঠিক তখন খালি দোলনা দেখে শিন জিজ্ঞেস করে তাদের ছেলের ড্যাং কোথায়। নাক কোনো উত্তর না দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, তার পা গুড়িয়ে টপ টপ করে রক্ত পড়ছে। ঠিক এই মুহূর্তে আচমকা শিন ঘুম থেকে লাফিয়ে ওঠে। তার মানে এতক্ষণ যা কিছু ঘটেছে সবই সে স্বপ্নে দেখেছে। কিন্তু মুহূর্তেই শিন বুঝতে পারে সে যে এতক্ষণ স্বপ্নে দেখেছে তা এখন বাস্তবে ঘটতে চলেছে, কারণ সত্যিই তাকে এখন মাকে ডাকতে যেতে হবে। একবার ভাবুন বেচারা শিনের অবস্থাটা কি। স্বপ্নের মতো এবারও মাকের ঘরের সিঁড়ি ভেঙে পড়ে যায় সে। এবার কোনো রকমে উপরে উঠতেই সে আরও অবাক হয়ে যায়, কারণ ঘরের চারপাশটা দেখে মনে হচ্ছে এটা একটা পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি, যেন বহুকাল ধরে এখানে কারো যাতায়াত নেই। এমন সময় শিনের পাশেই একটা লেবু এসে গড়িয়ে পড়ে। এবার যা ঘটে তা দেখে শিনের তো প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার অবস্থা হয়, কারণ উপর থেকে বিশাল এক লম্বা হাত লেবুটা উপরে নিয়ে যায়। এটা দেখে শিন আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে ছুটে এসে বন্ধুদের কাছে সব কিছু খুলে বলে। কিন্তু মদ খেয়ে তাদের যে অবস্থা তাতে কিছু বোঝার অবস্থা তাদের আর নেই। এজন্য উল্টোপাল্টা যুক্তি দিয়ে শিনকে চুপ করিয়ে তারা হাসি তামাশা করতে থাকে। তখন আবার নদীতে দেখা যায় প্রিয়াকান্তির লাশ ভাসছে। সিন শিফট হয়ে পরদিন সকালে 4 বন্ধু মিলে মাকের বাড়ির সিঁড়ি ঠিক করছে। হঠাৎ টানের মনে পড়ে শিনের বলা কথাগুলো, তাই সে আর দেরি না করে নাকের পায়ের ফাঁকা দিয়ে তাকায়, কিন্তু কিছুই দেখে না, কারণ সে দেখেছে নাকের পায়ের নিচ থেকে, নিজের পায়ের নিচ থেকে নয়। তাই শিনকে এসে সে বকাবকি করে। এরপর প্রকৃতির ডাকে সাড়া দিতে তার সেখানে ঝোপঝাড়ের ভিতরে যায়। হঠাৎ সে খেয়াল করে সেখানে মাটির নিচ থেকে একটা লাশের হাত বেরিয়ে আছে, যার আঙুলে নাকের মতো সেম আংটি। এটা দেখে ভয় পেয়ে দৌড় দিলে পাশের এক মৌচাক ভেঙে পড়ে। ফলে যা হবার তাই হয়, মৌমাছিরা তার চেহারার মানচিত্রই বদলে দেয়। তাই সে যখন বন্ধুদের সেই লাশের কথা বলতে যায় দেখা যায় আউ আউ ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না।
এজন্য বাধ্য হয়ে পুরনো কাগজপত্র ঘেঁটে কাগজ কালি খুঁজে লিখে দেয় যে নাক হলো ভূত। লেখাটা ওরা 3 বন্ধু তো দেখেই, সাথে মাকেও দেখে ফেলে। একবার ভেবে দেখুন, নিজের বউ সম্পর্কে বন্ধুদের এমন ধারণা দেখে মাকের কেমন অনুভূতি হতে পারে। ওদিকে পিউক, আই, টার ও শিন কোনো রকমে মাকের সামনে থেকে পালিয়ে চলে আসে আর ঠিক করে তারা এখানে আর থাকবে না। পরক্ষণেই তাদের মাকের প্রতি কৃতজ্ঞতার কথা মনে পড়ে, তাই তারা ঠিক করে এই বিপদের মধ্যে মাকে একা রেখে তারা যাবে না, তাকে নিয়ে তবেই যাবে। যেমন ভাবনা তেমন কাজ, তারা সেখানে থেকে যায়। রাতে শিন ও তার মাকের বাড়ি যায় তাকে বোঝাতে। অন্যদিকে মদের দোকানের প্রিয়াকান্তির ছেলে আই ও পিউককে তার মায়ের সৎকারের কাজে সাহায্য করতে বলে। তার দাবি তার মা ওদেরকে সেদিন নাকের ব্যাপারে সব সত্য বলতে চাওয়ায় নাক তাকে মেরে ফেলেছে। একথা শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ শিন ও টার গেছে মাকের সাথে নাকের ব্যাপারে কথা বলতে। তাই তড়িঘড়ি করে তারা মাকের বাড়ি যেয়ে তাদের কথা বলা থেকে আটকে দেয়। তখনই আবার নাক তাদের ডিনারের নিমন্ত্রণ দেয়। মাক তো খুবই খুশি, কিন্তু তার বন্ধুদের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। খাবার খেতে বসে টেবিলে সাজানো খাবার দেখে তো 4 জনের চক্ষু চড়ক গাছ, কেননা সেখানে খাবারের পরিবর্তে ছিল শুকনো পাতা ও নানা রকম পোকামাকড়। এদিকে মাক তো দেখছে সুস্বাদু খাবার, তাই সে খুশি মনে বন্ধুদের খেতে জোর করছে। মাকের জোড়াজুড়ি আর নাকের ভয়ানক শীতল থমথমে দৃষ্টি দেখে বাধ্য হয়েই তাদের সেই খাবার খেতে হয়। খাওয়া শেষে তারা গেসিং গেম খেলতে থাকে। খেলার এক পর্যায়ে তারা নাককে ভূত বলে ফেলে, আর যায় কোথায়। মাক তো হতবাক, আর নাকের অগ্নি দৃষ্টি দেখে তার নৌকাটা নিয়ে পালাতে থাকে। নাক তাদের পিছু এসে বলে, নিজের চরকায় তেল দাও, আর আমার আর নাকের মাঝে এসো না। ঘরে পৌঁছে প্রচণ্ড ভয়ে 4 জনের অবস্থা যায়। এবার কিনা প্রিয়াকান্তির মতো তাদেরও মরতে হয়। এখন মাক এসে রেগেমেগে তাদের এখান থেকে চলে যেতে বলে। তার বলে, নাক আসলেই পেতনি, বিশ্বাস না হলে উল্টো হয়ে পায়ের ফাঁকা দিয়ে নাকের দিকে তাকিয়ে দেখিস। কিন্তু মাক কোনো কথা না শুনে তাদের বলে, এসব প্রিয়াকান্তির ছেলে ছড়িয়েছে। আসলে আমি যখন যুদ্ধে ছিলাম সে আমার বউকে খারাপ প্রস্তাব দেয়, কিন্তু আমার বউকে অপমান করে তাড়িয়ে দেয়, সেজন্যই সে এসব করছে। এরপরও যদি তোদের মনে হয় নাক পেতনি, তাহলে এখনই আমার বাড়ি ছেড়ে চলে যা, আর আমার সাথে তোদের কোনো সম্পর্ক রাখার দরকার নেই। এসব বলেই মাক সেখান থেকে চলে আসে নিজের ঘরে। বৃষ্টিতে ভেজা তার শরীরে লেগে আছে কাদা। এই বিষয়টা মনে রাখবেন, পরে দরকার হবে। তো তাকে দেখে নাক জানতে চায় বন্ধুরা কি বলল। মাক বলে, যে যাই বলুক, তুমি যদি সত্যি পেতনিও হও তবুও আমি তোমাকেই সারা জীবন ভালোবাসবো। মাকের এমন ভালোবাসা দেখে নাকের চোখে জল চলে আসে। এরপর দেখা যায় তারা দুজন দুজনের হাত ধরে মেলায় হাঁটছে। নাকের মুখে একটা মাস্ক, যাতে তাকে কেউ চিনতে না পারে, কিন্তু তাদের দেখে মেলার লোকজনেরা দৌড়ে পালিয়ে যায়। তবে তারা অনেক মজা করে, নাগরদোলায় চড়ে ইমোশনাল কথাবার্তা বলে। একসময় তারা যায় মেলার হন্টেড হাউসে। সেখানে মাকের বন্ধুরা আগে থেকেই ভূত সেজে খেলা দেখাচ্ছিল। এরপর সুযোগ পেয়েই তারা মাকে কিডন্যাপ করে একটা ঘরে নিয়ে যায়, কিন্তু সেখানে থাকা দরজাটা তারা কিছুতেই খুলতে পারে না। তখনই দেখা যায় একটা লম্বা শীতল হাত তাদের গাতে স্পর্শ করেছে। পেছনে ফিরতেই দেখা যায় সেখানে আর কেউ নয়, দাঁড়িয়ে আছে নাক, শীতল রাগী দৃষ্টি নিয়ে। প্রচণ্ড আতঙ্কে হন্টেড হাউসের দেয়াল ভেঙে মাককে নিয়ে তারা চলে আসে এক জঙ্গলে। এখানেও তারা মাককে বোঝানোর চেষ্টা করে যে তার বউ মৃত, সে এখন পেতনি হয়ে গেছে, কিন্তু মাক কিছুতেই এসব শুনতে রাজি নয়। হঠাৎ টারের মনে হয়, যুদ্ধে তো মাকের বুকে পিঠে অনেকগুলো গুলি লেগেছিল, এরপর বাঁচা তো প্রায় অসম্ভব, তাহলে মা কি আসল ভূত নয় তো? তাই সে মাকের হাতের ব্যান্ডেজ খুলে চেক করে, দেখে যে তার আঙুলে বিয়ের আংটিটি নেই। মাক বিরক্ত হয়ে দেখায় আংটিটা আসলে তার গলায় ঝোলানো আছে, কিন্তু তারা সন্দেহ করে মা কি আসল ভূত। তাই তাদের কাছে থাকা মন্ত্রপুত চাল মাকের দিকে ছুঁড়ে দেয়, এটা দেখতে যে সে আসলেই ভূত কিনা। তখন মাক চিৎকার করে উঠলে ভয় পেয়ে তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এর মধ্যে অতি চালাক পিউকের আবার নাকের কথা মনে পড়ে। তার মতে মাক যেহেতু মারা গেছে, এখন তাদের নাককে উদ্ধার করতে হবে, আর নাক এখন থেকে তার। এসব বলে সবাইকে নিয়ে আবার সে মাকের বাড়িতে আসে। নাককে ডেকে বলে, আমাদের অনেক ভুল হয়ে গেছে, তুমি পেতনি নও। তখন আবার আই বলে, তাহলে আমরা যে পোকামাকড় খেলাম সেগুলো কি? যুক্তিবাদী পিউক দাঁত কেলিয়ে বলে, নাক আসলে ফিগার মেনটেন করে তো, তাই এসব খায়। এসব বলে তারা নাকের থেকে মাফ চেয়ে নিলে নাক জানতে চায় মাক কোথায়। উত্তরে পিউক বলে,
আমাদের এদিকেও যুদ্ধ শুরু হয়েছে, তাই মাকে রেশন জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছে। মাক সেদিকে গেছে আর আমাদের বলেছে তোমাকে নিয়ে যেতে। ওখানে একটা নিরাপদ জায়গায় আমরা থাকব। মাক আমাদের জন্য অপেক্ষা করবে, তাই তাড়াতাড়ি চলো। আর কি, নাকও তার ছেলেকে নিয়ে সেই ছোট নৌকাতে চেপে বসে। কিন্তু এত ছোট ডিঙি এত ভার সইতে না পেরে ডুবতে শুরু করে। তাই তারা সাথে থাকা ব্যাগগুলি নদীতে ফেলে দেয়। এদের লাভের লাভ কিছুই হয় না। এবার পিউক নাককে বলে, এই বাচ্চাটার কি খুবই দরকার? মানে বুঝুন একবার, কোনো মাকে যদি বলা হয় তার কোলের বাচ্চাকে ফেলে দাও, তো নাকের কড়া চোখ দেখে পিউক চুপসে যায়। কিন্তু বলেদের দল এবার কি করে তাই দেখেন। বৈঠাগুলো সব ফেলে দেয়, নৌকাও তাতে ভেসে ওঠে। কিন্তু এবার নৌকা এগোবে কি করে? এই সময় নদীর পাশে আসে মাক। সে নৌকার দিকে আসতে শুরু করে। এতে তারা ভয় পেয়ে বলতে থাকে, ভাই তুই মারা গেছিস। এসব শুনে নাক তো পুরাই থ বনে যায়, বলে কি এসব, ও আবার কখন মারা গেল? ওদিকে মাক জিজ্ঞেস করে, তোরা আমার বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? কথা বলতে বলতে মাক নদীতে ডুবতে শুরু করে। ভূত পানিতে ডুবে কিভাবে, এটা ভেবে তাদের সম্বিত ফিরে আসলে তারা মাককে দ্রুত নৌকায় তুলে নেয় আর হাত দিয়েই বৈঠার কাজ ছাড়তে থাকে। হঠাৎ টার বলে, তাহলে ভূত কে, আর ওই কঙ্কালটাই বা কার? তখনই আইয়ের ছোট পুটলি থেকে সেই আংটিটা গড়িয়ে পড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সবাই এবার আইকে ভূত ভেবে এক লাথি দিয়ে ফেলে দেয় নদীতে। ওখান থেকে বেঁচে ফিরতে হাত দিয়েই তারা নৌকা বাইতে শুরু করে। কিন্তু নৌকা তো এগোয় না। হঠাৎ নাক একটা বৈঠা তারের দিকে এগিয়ে দেয়। চট করে তারের মাথায় এটা আসে যে এই স্রোতে বইটা এতক্ষণে অনেক দূরে চলে যাওয়ার কথা। তাহলে নাক ওটা আনলো কিভাবে? তার আর দেরি না করে উঠে দাঁড়িয়ে উল্টো হয়ে পায়ের নিচ থেকে দেখতেই বুঝে ফেলে যে ভূত আর কেউ নয়, বরং নাক। তখনই নাক তার হাত লম্বা করে মাকের কাঁধে রাখে। এটা দেখে তো সাথে সাথেই মাককে নিয়ে বাকিরা পানিতে লাফিয়ে পড়ে। ডাঙায় উঠে বউয়ের এমন ভৌতিক রূপ দেখেও মা কিছুতেই সেখান থেকে যেতে চায় না। তাই বাধ্য হয়েই তারা মাকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে আর চলে আসে এক বৌদ্ধ মন্দিরে। মন্দিরে তারা সাধুর সাথে বসেছিল আর চারপাশে ছিল মন্ত্রপুত সুতো ও মোমবাতি দিয়ে ঘেরা। তাদের সাথে মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল মাক। এমন সময় সেখানে চলে আসে নাক। সাধু তার দিকে মন্ত্রসিদ্ধ পানি ছুঁড়ে মারতেই সে যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। জ্ঞান ফিরতেই এটা দেখে মাক আর নিজেকে ধরে রাখতে পারে না। সাধুকে এক লাথি দিলে সাধু পড়ে যায়, ফলে মন্ত্রপুত সুতো ছিঁড়ে যায় আর সেই পানিটাও পড়ে যায়। সাধু নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় তারা চারজন সেই সুতোগুলো দিয়ে বাঁধা। এক পাশে আছে নাক আর অন্য পাশে এসে দাঁড়িয়েছে আই। আইকে দেখে তো তারা আরও ভয় পেয়ে যায়, তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা ভেবেছে পানিতে ডুবেই সে মারা গেছে। কিন্তু আই জানায় সে মারা যায়নি, আর তার টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে ওই আংটিটা কঙ্কাল থেকে চুরি করেছিল। এরপর তারা সেখান থেকে পালাতে গেলে দেখে সবগুলো দরজা বন্ধ। তখন নাক তাদের কাছে জানতে চায় কেন তারা মাকে তার থেকে আলাদা করে দিতে যাচ্ছে। তার চিৎকার করে বলে, কারণ তুমি একটা পেতনি, তুমি প্রিয়াকান্তিকে হত্যা করেছ। তখন নাক বলে, ওকে আমি মারিনি, সেদিন অতিরিক্ত মদ খাওয়ায় ও নিজেই মারা গেছে। এর জবাবে টার বলে যে, ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু এটা তোমার থাকার জায়গা নয়, তুমি নিজের জগতে ফিরে যাও। তখন নাক ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বলে, কি করে যাই বলো? আমি তো মাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তো আমার জীবনের চিরটা কাল ওর সাথে থাকতে চেয়েছি, তাই ওকেও আমার সাথে যেতে হবে। এটা বলে সে তার হাত লম্বা করে বাড়িয়ে দেয় মাকের দিকে। মাকও তার ভালোবাসার সাথে যেতে রাজি, তাই সেও ধীরে ধীরে নাকের দিকে এগিয়ে যায়, আর তার চোখ থেকে গড়িয়ে পড়ে জল। নাক তার চোখের জল মুছিয়ে তার কাছে মাফ চেয়ে বলে, মাক, আমি এটা তোমার কাছে কখনো লুকাতে চাইনি, কিন্তু তোমাকে ছেড়ে যাওয়াও আমার পক্ষে সম্ভব হয়নি। কান্না ভেজা করুণ কণ্ঠে সে আরও বলতে থাকে, বাচ্চা প্রসব করতে যেয়েই আমার মৃত্যু হয়। মাক, আমার তো বেশি কিছু চাওয়া পাওয়া ছিল না, শুধু চেয়েছিলাম বৃদ্ধ হব তোমার সাথে। এটা চাওয়াও কি আমার অপরাধ? তুমি সব কিছু ভুলে আজ রাতটুকু অন্তত আমার সাথে থাকো, এরপর আমি চলে যাব, আর ফিরব না। এসব শুনে নাকের সাথে মাকও কান্নায় ভেঙে পড়ে আর নাককে তার সাথেই থেকে যেতে বলে। সে আরও বলে,
সে অনেক বোকা হতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষ যে মারা গেছে এটা না বোঝার মতো বোকাও সে নয়। আসলে সেদিন বন্ধুদের সাথে ঝগড়া করে এসে তাদের কথা মতো উল্টো হয়ে পায়ের নিচ থেকে নাককে দেখে সব কিছু বুঝে যায় সে। এরপর সে চলে যায় যেখানে তার কঙ্কালটি দেখেছিল। বৃষ্টির মাঝে কঙ্কালটি তুলে সেটি জড়িয়ে হাউমাউ করে কেঁদেছিল মাক। তাই সে রাতে মাক বাড়ি ফিরলে তার সারা শরীরে কাদামাটি লেগেছিল। তখন মাক নাককে বলে সে যেমনই থাকুক সে অবস্থাতেই তার সাথে থাকবে। এর জন্য তার বন্ধু কিংবা গ্রামবাসী কারোই পরোয়া করে না সে। অন্যদিকে মাক ও নাকের ভালোবাসার এমন দৃষ্টান্ত দেখে বন্ধুরাও ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কথা দেয় যে তারাও কখনো কোনো পরিস্থিতিতেই কেউ কাউকে ছেড়ে যাবে না। সবশেষে দেখানো হয় তারা সবাই মিলে হাসি মজায় জীবনযাপন করছে, আর নাক তার ভৌতিক ক্রিয়াকলাপে কখনো তাদের সাহায্য করছে তো কখনো মজা করছে। মূলত তারা গ্রামের মধ্যে একটা হন্টেড হাউস তৈরি করে, যেখানে তারা বিভিন্ন ভৌতিক খেলা দেখায়। এ থেকে যে উপার্জন হয় তা দিয়েই তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। এভাবেই শেষ হয়ে যায় আজকের মুভিটি। আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়, কোনো বাধাই তাকে মুছে ফেলতে পারে না। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে জানাতে পারেন, পরবর্তীতে সেটিরই এক্সপ্লানেশন নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।